যা কিছু খালি চোখে দেখেন, যা কিছু বিশ্বাস নিয়ে শোনেন, সেটাই সব শেষ সত্য নয়। এই দেখার শোনার আড়ালেও ভিন্ন গল্প থাকতে পারে। সেই ভিন্ন গল্পই তালাশের এবারের পর্বে সামনে চলে এসেছে। তিনি একজন সুবক্তা। তিনি যখন কথা বলেন তখন সে কথা শুনে আপনাদের অনেকেরই মন ভালো লাগায় ভরে যায়, কিন্তু এটি তার ভিন্ন গল্প। একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি যেসব নীতিবাক্য বলেন তার আড়ালে তিনি একজন ভিন্ন মানুষ। তিনি একজন আইন প্রণেতা, কিন্তু মানুষের উপর তার হাত পা দুটোই চলে সমান তালে। তিনি গোলাম মাওলা রনি। তাকে নিয়েই এবারের তালাশ। সহযোগিতা করতে গেলে হ্যাগরও মামলা দেয়। জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয় যারা, তাদের ব্যাপারে অনুসন্ধান করাটা সব সময় স্পর্শকাতর। কারণ আমাদের অনুসন্ধানে মুখের চেয়ে মুখোশ বেরিয়ে আসে বেশি। এর আগে মারণ নেশা ইয়াবা নিয়ে অনুসন্ধান করার পর টেকনাফের এক এমপির মুখোশ বেরিয়ে এলে 5.5 কোটি টাকার মানহানির মামলা চেপে বসে তালাশ টিমের কাঁধে। আবার যখন একজন জনপ্রতিনিধিকে নিয়ে অনুসন্ধান করার জন্য যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ এসে পৌঁছালো আমাদের হাতে, তখন এর পরিণতি নিয়ে আমরা ভেবেছি অনেক, কিন্তু পিছিয়ে যায়নি। তবে এই জনপ্রতিনিধি যে একেবারে গায়ে পা তুলে বসবেন সেটা ভাবিনি। অনুসন্ধানী প্রতিবেদনের গোপন তথ্য সংগ্রহের এক পর্যায়ে এই ভবনের 10 তলার সিঁড়িতে অবস্থান নেয় তালাশ টিমের সদস্য ইমতিয়াজ রনি এবং মহসিন মুকুল। এর 3 মিনিটের মাথায় ঘটনাস্থলে হাজির সংসদ সদস্য গোলাম মাওলা রনি ও তার অনুসারীরা। না এমনি বসে থাকা যাবে না, অবশ্যই যাবে। দুজনকে শুধু লাথি ঘুষি আর রড দিয়ে পিটিয়েই ক্ষান্ত হয়নি, তালাশের ক্যামেরা ভাঙচুর করে মেমোরি কার্ড ছিনিয়ে নেয় তার লোকজন। পরিস্থিতি অনুকূলে আনতে নিজেই ডেকে আনে পুলিশ, র্যাব ও সাংবাদিক নেতাদের। তারপর সাজে ভোলা ভালা মানুষ। যখনই অন্য ফ্লোর থেকে চলে আসছে, আমি তাদের কাউকে চিনি না, কে যে ওরা যে কার সাথে ঝগড়া করতেছে আর এরা যে কারে কি বলতেছে। তাহলে কি এই লাঠিটা রনির প্রেতাত্মা মেরেছিল? রনি আর তার সাঙ্গপাঙ্গদের আঘাতে মুকুলের মেরুদণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো সে হাসপাতালে চিকিৎসাধীন। ছবি যে প্রমাণী দিক, এই গোলাম মাওলা রনি কিন্তু কিছুই জানেন না। তিনি গুন্ডামিও করেননি, ক্যামেরাও নেননি। এটা যে ভাঙচুর হয়েছিল তো আপনার অফিসে ভাঙচুর হয়েছে? না, আমার অফিসে ভাঙচুর। কোথায় ভাঙচুর? অফিসের বাইরে ফ্লোরে হয়েছে। আমাদের লোক যে কাজটা উপকার করছে এটাকে নিয়ে একটা জিম্মার মধ্যে ক্যামেরা দিলেও মেমোরি কার্ড লুকিয়ে রাখে, কারণ সেখানেই এই জনপ্রতিনিধির মাস্তানির প্রমাণ আছে। কিছুক্ষণের মধ্যেই প্রমাণিত হল ইনি এতক্ষণ যা বলছিলেন সব মিথ্যে। ঘটনা এখানেই থেমে থাকেনি। এই সংসদ সদস্য দ্বারা আক্রান্ত পক্ষ মামলা করলে রনিও তাকে হত্যার চেষ্টা, অপহরণ আর চাঁদাবাজির মতো একটা মিথ্যে মামলা সাজালো। প্রথমে জামিন পেলেও বাদীকে হুমকি দেওয়ার কারণে সে জামিন বাতিল হয়ে যায়। 24 জুলাই গ্রেপ্তার হয় গোলাম মাওলা রনি। ভাগ্য ভালো বলতে হবে, কারণ নিজে আক্রান্ত হওয়ার পরও ক্যামেরা রেকর্ডে রেখেছিলেন মহসিন মুকুল। না হলে কথায় কথায় কথা বদলানো এই জনপ্রতিনিধি মিথ্যে গল্পকে সত্যি করে ফেলতেন। খুব ছোট অবস্থান থেকে শুরু করে বড় অবস্থানে যাওয়াটা প্রশংসনীয়, অনুসরণীয়। অবশ্য সে কাজ যদি
ভালো পথে হয়ে থাকে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। কারণ এভাবে লাফিয়ে বড় হওয়ার পর অনেকেরই মাথা বিগড়ে যায়, আর মাথা বিগড়ে গেলে কে কি করে বসে বলা মুশকিল। ফরিদপুরের সদরপুর উপজেলার শামসুদ্দিন মুন্সি একজন আদর্শ বাবা নিঃসন্দেহে। কারণ নিজে ফেরি করে গামছা বিক্রি করলেও সন্তানকে মানুষের মতো মানুষ করতে চেয়েছেন। উনি সফল, কারণ তার ছেলে গোলাম মাওলা রনি এখন পটুয়াখালী ৩ আসনের সংসদ সদস্য। আমার বাবা তখন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, যেখানে সে এখন দ্বিতল অট্টালিকা করেছে, এই জায়গায় তাকে থাকতে দিয়েছে। আর বিভিন্ন দোকান থেকে গামছা লুঙ্গি এগুলো নিয়ে ফেরি করেই জীবিকা নির্বাহ করা শুরু করে। তবে শামসুদ্দিন মুন্সির ছেলে স্থানীয় জনপ্রতিনিধি এখন একজন ভিন্ন মানুষ। তার কথাবার্তা শুনে প্রথমত বুঝতে পারি নাই যে এই লোকটা এত খারাপ, এত বড় মিথ্যুক, এত বড় টাউট। নির্বাচিত হওয়ার পর থেকেই নিজের একটা আলাদা চক্র গড়ে তোলে গোলাম মাওলা রনি। কোণঠাসা করে ফেলে গলাচিপা উপজেলার খোদ আওয়ামী লীগ কমিটিকেই। গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষ চলে যায় তার দখলে। আওয়ামী লীগ অফিস নিয়েছে, বিল্ডিং ওই এমপি সাহেব। ওটা কি ছিল? ওটা ক্লাসরুম করতে। তিনি মিষ্টি করে কথা বলেন, তিনি নীতির কথা বলেন, তিনি বিবেকের কথা বলেন, তিনি গণমাধ্যমে অন্যায়ের সমালোচনা করেন। তার এই সাহস দেখে সবাই অবাক হন। তিনি যোগ্য জনপ্রতিনিধি, কিন্তু আমরা তো বলতে এসেছি এসবের আড়ালের কথা। গোলাম মাওলা রনির নিজের একটি অনলাইন পত্রিকা আছে, নাম ডি নিউজ। সেখানে তিনি বিভিন্ন বিষয় নিয়ে তার সাহসী অবস্থান তুলে ধরেন। গত 18 জুলাই এটা দুর্নীতি না হলে কেমন সুনীতি শিরোনামে তিনি লিখেছিলেন এমপি মন্ত্রীদের নামে ফ্ল্যাট বরাদ্দের অনিয়ম এবং সেসব ফ্ল্যাটে মন্ত্রী এমপিদের চাকর বাকর, ড্রাইভার বা দারোয়ানদের থাকা নিয়ে। লিখেছিলেন এ নিয়ে বহু লেখালেখির পরও পরিস্থিতির উন্নতি হয়নি। এবার তার নামে বরাদ্দ ফ্ল্যাটে কে থাকে সেটা দেখুন। সংসদ সদস্যদের 2 নম্বর ভবনে তালাশ টিম। এই ভবনের 702 নম্বর বাসাটি সংসদ সদস্য গোলাম মাওলা রনির নামে বরাদ্দ। না, গোলাম মাওলা রনি উনি থাকেন না এখানে? থাকেন না। উনি কোথায় থাকেন? উনি থাকে আমার বাসা নাইম রোড। নাইম রোড। আপনি কে? আমি ওনার ড্রাইভার। তিনি লিখেছেন একটি ছোট্ট ফ্ল্যাটে থাকেন তিনি, এবং এমপি হবার পর তার ব্যবসা বাণিজ্য ভীষণভাবে সংকুচিত হয়ে পড়ে। তিনি লিখেছেন সংসদ থেকে প্রাপ্য ভাতা, লেখালেখি, টক শো এবং সেমিনারে বক্তব্য দিয়ে মোটামুটি চলেন এবং প্রতিদিনই কিছু না কিছুর অভাব নাকি লেগেই থাকে। আসলে কি তাই? নাইম রোডের এই ভবনের 6/B এর 1400 বর্গফুটের ফ্ল্যাটটিতে গোলাম মাওলা রনি তার স্ত্রী ও 3 সন্তানকে নিয়ে থাকেন। দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় তার নামে আরও একটি ফ্ল্যাট আছে বসুন্ধরা বাড়িধারা প্রকল্পে 5 কাঠা এবং পূর্বাচলে 10 কাঠার প্লট। এই হল তার অভাবে থাকার বাস্তব চিত্র। রণগোপালদী নদী, কিছুদিন আগেও এই ভরাট অংশটি নদী ছিল। এইটা বলছে এমপি, বলছে বালু দিয়া। কেন করছে এমপি? বলছে মার্কেট টার্কেট করাইবে, এর লেগে। এটার জন্য টাকা নেয় না যাদেরকে প্লট দেয়? দেন 50,000 করে নেয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে, কিন্তু গোলাম মাওলা রনি বলে কথা চলছেই। কাবিকে বিশেষ বরাদ্দ দিয়ে ভরাট করেছে। নদী ভরাটের বিরোধিতা করায় এই মনির হাওলাদারের বিরুদ্ধে একাধিক মামলা করে রনির লোকজন। খাস জমি দখলের বিরুদ্ধে সোচ্চার এমপি রনির মুখ এবং কলম। উলানিয়া বাজারের এই দোতলা বাড়িটি গোলাম মাওলা রনির নিজের নামে, বাবা মা ও স্ত্রীর নামে 2008 সালে 1 বছরের জন্য মোট 2% জমি বরাদ্দ নেন তিনি, কিন্তু এরপর আর নবায়ন করেননি। তার দখলে এখন প্রায় 13 একর জমি। অকৃষি খাস জমিতে পাকা স্থাপনা সম্পূর্ণ বেআইনি হলেও সেই দখলি জায়গায় উঠে গেছে তার স্থায়ী বাড়ি। দেখি উপজেলা নির্বাহী কর্মকর্তা কি বলেন। 4 জনকে 50 পয়েন্ট করে 2%। ওটা 50 পয়েন্টের বেশি দেওয়া যায়। সামনে একরকম, আড়ালে আরেক রকম। টক শোতে তো বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলাতে তিনি এখন হিরো। সেখানে তিনি ভূমিদস্যুদের বিরুদ্ধে কথা বলেন, নদী দখলের বিরুদ্ধে কথা বলেন চাঁদাবাজির বিরুদ্ধে, কিন্তু বাস্তবে
2008-09 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআরের আওতায় 20টি প্রকল্প দেখিয়ে গোলাম মাওলা রনি এই রামনাবাদ নদীর একটি বড় অংশ ভরাট করে নিউ মার্কেট নির্মাণের প্রস্তুতি নেন। নদীর গতিপথ পরিবর্তন করে অবৈধ স্থাপনা নির্মাণের খবর প্রকাশ করেন স্থানীয় সাংবাদিকরা। পরিণামে তাদের কপালে জুটে যায় চাঁদাবাজি, এমনকি ধর্ষণের মামলা পর্যন্ত। চলাচেপা সফরকালে এই রনির ক্যাডাররা আমাদেরকে ঘেরাও করে, অথচ পরবর্তীকালে সবগুলো মামলায় ভুয়া প্রমাণিত হয়েছে। এবার দেখুন এই মামলাবাজির কথা কেমন গর্ব করে বলেন গোলাম মাওলা রনি। আমি একটা মামলাও সিভিল কোর্ট ছাড়া করি না। তালাশ টিমের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলারও কোনো ভিত্তি খুঁজে পায়নি পুলিশ। এই হলো অবস্থা। দিনরাত তিনি ঢাকায় বসে টকশোতে ভালো ভালো কথা বলেন, কিন্তু পটুয়াখালীর 10 মিনা আর গলাচিপায় দাপিয়ে বেড়ায় তার ভাইয়া বাহিনী। গোলাম মাওলা রনি তার সাঙ্গপাঙ্গর কাছে ভাইয়া নামে পরিচিত, আর ভাইয়া নামেই গড়ে উঠেছে তার একটি বিশেষ বাহিনী। গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান মকবুল খান গোলাম মাওলা রনির যোগ্য শালক নয়, শুধু রনির ডান হাত। গলাচিপা ভাইয়া গ্রুপের প্রধান। চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট, মাদক ব্যবসা সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। যত রকমের টেন্ডার বাণিজ্য, 40 দিন, টিআর, কাবিখা সবকিছু ওনারা করে। মকবুল খানের খোঁজে তার বাড়িতে গিয়ে এমনকি ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি তাকে। উলানিয়া বন্দর এলাকা। রনি নিজে খাস জমি দখল করে পাকা বাড়ি তৈরি করেছে, কিন্তু খাস জমির উপর থাকা ভূমিহীন 20 পরিবার চক্ষুশূল হয়েছে তার। তারা নিয়ম মাফিক বরাদ্দ নিলেও তাদের ভূমিদস্যু বানিয়ে উচ্ছেদের প্রকল্প হাতে নিয়েছে গোলাম মাওলা রনির লোকজন। নদীর তীর থেকে শুরু করে পুরো এলাকা সীমানাবন্দী করার কাজও শুরু করেছে। সে আমাদের খুব ভয়ভঙ্কর দেখায়। গলাচিপা এলাকার 8টি হিন্দু পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ আছে মকবুল খানের বিরুদ্ধে, কিন্তু যাদেরকে বাড়ি ছাড়া করেছে তারা থানায় গিয়ে দেখে তাদের নামে আগেই মামলা দিয়ে রেখেছে মকবুল খান। তারপর একসময় সে মামলার সংখ্যা গিয়ে দাঁড়ায় 17টি। এই সহযোগিতা করতে গেলে হ্যাগরও মামলা দেয়। গলাচিপা সদরের এক ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে 5 লাখ টাকা চাঁদা দাবি করে ভাইয়া বাহিনী। চাঁদা না দেয়ায় 2.5 লাখ টাকার মালামাল নিয়ে যায়। এমপি গোলাম মাওলা রনির কাছে বিচার চাইতে গেলে কি বলেছিলেন সেটা শুনুন। দেখেন, আপনার মাস্তানদেরকে বলেন যে আমার কাছ থেকে চাঁদা যদি নেয় খুব একটু কম পরিমাণে ডিমান্ড করুক, কিন্তু 5 লাখ দেওয়ার মতো তো আমার সামর্থ্য নেই। রনি বলছিল যে আপনার জমি বিক্রি করে চাঁদা দেবেন, আর নয়তো বা গলাচিপাতে আপনি ব্যবসা করতে পারবেন। শুধু এই মকবুল খান নয়, এলাকায় আরো একটা শক্তিশালী হাতিয়ার আছে গোলাম মাওলা রনির। সে এই ভাইয়া বাহিনীর 10 মিনা এলাকা দেখে। মনে হচ্ছে এইসব অপকর্ম চেপে রাখার খুব ভালো একটা কৌশল টকশোতে বড় বড় কথা বলা। আসছে 4 মিনিট পর। তিনি কৌশলী, তিনি ঠান্ডা মাথার লোক। তিনি প্রকাশ্যেই বড় গলায় বলে বেড়ান তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে রাজনীতি থেকেই সরে দাঁড়াবেন তিনি। এসব ঘটনায় একটু পরে আসছে। বিরতির আগে যে বলেছিলাম শুধু মকবুল খান নয়, এলাকায় তার আরো একটা শক্তিশালী হাত আছে, যে পটুয়াখালীর 10 মিনা এলাকায় এমপি সাহেবের প্রতিনিধিত্ব করেন। এবার চলুন তার ঘটনায় ফিরে যাই। আপনারা যে অভিযোগগুলো করেছেন গোলাম মাওলা রনি, এমপি সাহেবের তো ব্যস্ততা অনেক। ঢাকাতে সভা, সেমিনার, লেখালেখি, টক শো এসবের পর এলাকার অনেক কিছুর সাথে হয়তো সরাসরি সম্পৃক্ত থাকা সম্ভব হয় না, কিন্তু তাতে কি? ইকবাল মাহমুদ লিটন আছেন, তিনি 10 মিনা ভাইয়া বাহিনীর প্রধান। গোলাম মাওলা রনির অনুপস্থিতিতে এই লিটনই যেন এই এলাকার সংসদ সদস্য। এমপি সাহেবের প্রতিনিধি যাবে, যা করা দরকার সে সবকিছুই করে এবং তার সব গাইড জোরে করে। লিটনের কর্মকাণ্ডের প্রতিবাদ বা একটু বিরোধিতা করলেই সরাসরি খড়গ নেমে আসবে তখনই। মাসিক মিটিং এ কথা তুলছিলাম, সাথে সাথে সে পাট থেকে উঠে জুতা আমার গার উপরে মারছে, আমাকে লিটন মারছে আর কি। আব্দুল বাকি মিয়া পলিটেকনিক ইনস্টিটিউট, কাগজে কলমে এটি একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান, কিন্তু বাস্তবে শুধু একটি সাইনবোর্ড। এটি দেখিয়েই প্রায় 11 লাখ টাকা আত্মসাৎ করেছে লিটন আর তার লোকজন। পলিটেকনিক ইনস্টিটিউটের নামে জমি দখল এবং টাকা আত্মসাৎ করার জন্য এইটা সে করছে। এসব দুর্নীতি আর অনিয়মের কারণে গত মার্চে 10 মিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে সাময়িক বরখাস্ত হয় সে। গোলাম মাওলা রনির একটা আলাদিনের চেরাগ আছে, সেটা দিয়েই তিনি গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান, নাম সেবোল্ট। এই সেবোল্টকে ঘিরে আশ্চর্য একটা রহস্য দেয়াল তৈরি করে রেখেছেন তিনি। বাহির থেকে শুধু এই রহস্য ব্যবসার
দেয়াল দেখা যায়, আর ভেতরে এতটাই ধোঁয়াটে যে কিছুই সুস্পষ্টভাবে বুঝে ওঠা কঠিন। ফরিদপুরের সদরপুর গোলাম মাওলা রনির জন্মস্থান। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা SS একাডেমিতে। সেই বিদ্যালয়ের শিক্ষক রনির ব্যবসার একটি সূত্র দিলেন। তার বিজনেস পার্টনার হলো ফজলু সাহেব। অনুসন্ধানে দেখা গেছে 1993 সালে নারায়ণগঞ্জের আবু বকর সিদ্দিকী, ফরিদপুরের শাহ আলম এবং গোলাম মাওলা রনি সেবল্ট অ্যাডজাস্টার্স নামে যৌথভাবে ব্যবসা শুরু করেন। ব্যবসায় প্রথম দুজন ব্যক্তি 1.5 লাখ টাকা করে বিনিয়োগ করেন। 1 টাকা বিনিয়োগ না করেও সমান শেয়ারের অংশীদার হন গোলাম মাওলা রনি। সেখানে সেই যুগ্ম সচিব ফজলুর রহমানের একটি স্বাক্ষরে দেখা যায়। মোবাইলে কথা হলো তার সাথে। ওইটাতে কাগজ হয়েছিল, ব্যবসা হয় নাই। আমরা যেটা দেখছি যে রনির টাকা ছিল না। এইটা এখন রনি কোথা থেকে কি করে টাকা মানে তাই রনির ব্যাপার। বাবা গামছা বিক্রেতা আর শ্বশুর সাধারণ একজন কৃষক। তাই আর্থিক অনটন দূর করতে টিউশনি আর চাকরি করে সংসার চালাতেন রনি। 1998 সাল পর্যন্ত চাকরি করেন কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে। সেই 1998 সাল থেকে 2004 সালের আগ পর্যন্ত রনি কোথায় কি করেছে তা সঠিকভাবে কেউ বলতে পারে না। হিসেব করলে মাত্র 6 বছর। কিন্তু 2004 সালে রনি যখন গার্মেন্টস ব্যবসা শুরু করলেন তখন তার মূলধন 10 কোটি টাকা। রনির নিজের নামে 9 কোটি এবং স্ত্রী কামরুন নাহার রুনুর নামে 1 কোটি টাকা। মাত্র 6 বছরে 10 কোটি টাকা আসলো কিভাবে তা নিয়ে প্রশ্ন সবার। তো সেই আলাউদ্দিনের প্রদীপ ঘষা দিলে যে যা পায় সেরকম কিছু পাইলেও তো এত টাকার মালিক হতে পারে না। এমনকি দুর্নীতি দমন কমিশনও এর উৎস খুঁজছে। এ ব্যাপারে রনির বক্তব্য জানতে চাই আমরা, কিন্তু তিনি মুহূর্তের মধ্যেই হ্যাঁ বলে আবার না করে দেন। আমরা আসলে সম্প্রতি কি শুনে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। সাক্ষাৎকারের বিষয়? জি। মুসলিম খান, টাইমটা যদি বলেন এবং জায়গাটা বলে বলেন। অ্যাভয়েড করছেন যে এটা দেখলাম যে আমার সাক্ষাৎকার নিতেন না। আসলে তো একটা অনুসন্ধান চলছিল সেটার জন্য। ওটা ওই ভিডিওর জন্য না করা পর্যন্ত আমি আসলে বক্তব্য দিতে পারবো না। এই সুবক্তা, এই নীতিবান জনপ্রতিনিধির দুর্নীতির তদন্তে নেমে প্রাথমিক প্রতিবেদনেই 11,63,000 টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বলা হয়েছে আরো অধিকতর অনুসন্ধান করলে আরো অবৈধ সম্পদের সন্ধান পাওয়া যেতে পারে। তার নির্বাচনী হলফনামা এবং আয়কর রিটার্নের তথ্যের মধ্যেও গরমিল আছে আরো অনেক কিছু। উইন্ডিং নিটওয়্যার গার্মেন্টস ভবনের মালিক গোলাম মাওলা রনি। 1 বছর আগে এই ভবনে ছিল সেবল টেক্সের কারখানা। এই গার্মেন্টসের নামে বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিদেশি ক্রেতাদের কাছ থেকে পোশাক তৈরি করে দেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। একটা সম্ভবত $1,70,000 মতো হয়েছে, একটা মনে হয় $1,19,18 হয়েছে। সে 2টা এলসি নিয়েছিল, কিন্তু উনি কোনো কিছু না জানিয়ে একদিনের মাথায় পরের দিনই উনি ফ্যাক্টরিটা লিজ দিয়ে দিয়েছে অন্য কোম্পানিকে। নারায়ণগঞ্জের সিটি ফেব্রিক্স অ্যান্ড অ্যাক্সেসরিজের মালিক সুজাউদ্দিন আহমেদ বাদল রনির কাছ থেকে পান 53 লাখ টাকা, কিন্তু টাকা চাইলেই রনির আসল চেহারা বেরিয়ে আসে। টাকা করো কেন? টাকার সমস্যা বাংলাদেশে আমার এখন অনেক প্রভাব, মানুষ আমার চিনে। তুমি ডিসির কাছে যাও, তোমার একটা ব্যবস্থা করে দিই, তোমার একটা কাজ করে দিই, 5 কোটি পেয়ে যাবে। ইব্রাহিম শিকদার রাজধানীর একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক। থাকার কথা ছিল পটুয়াখালীর 10 মিনায়। সেনাবাহিনী থেকে অবসরের পর সারা জীবনে জমানো টাকা দিয়ে 10 মিনায় বাড়ি করেছিলেন তিনি, কিন্তু সেই বাড়ি গুড়িয়ে দিয়ে জমি দখল করে নেয় রনির ঘনিষ্ঠ সহযোগী লিটন। বিচার নিয়ে গেলে এমপি রনির আচরণ কেমন ছিল শুনুন। তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার কপালে খুব খারাপ আছে এবং তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু আমি আমার পরিবার আজকে আমাদের কোনো ঠিকানা নাই। আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি, আমার মাথা গোজার কোনো ঠাঁই নেই, এবং সে আমাকে দফায় দফায় হুমকি দিচ্ছে জীবন নাশে। এত সব ঘটনা তার মুখ থেকে মুখোশ খুলে দেওয়ার জন্য যথেষ্ট কিনা সেটা বলা মুশকিল। আবার দুর্নীতি প্রমাণিত হলে রাজনীতি থেকে সরে যাবার যে হুঙ্কার তিনি দিয়ে রেখেছেন সেটাও বাস্তবায়ন হবে কিনা বলা মুশকিল, কারণ তিনি তো সুন্দর করে কথা বলেন, সুন্দর করে কথায় কথায় কথা বদলান। এবার যেতে হবে, আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না।
পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talas@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।